বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা নিয়ে আলোচনা করব। সম্ভাবনা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই সম্ভাবনাটা আসলে পরিসংখ্যানে একটা বিরাট গুরুত্ব বয়ে বেড়াচ্ছে, কারণ এই সম্ভাবনা তত্ত্বের উপর ভিত্তি করে পৃথিবীতে অনেক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সেই জন্য এই সম্ভাবনা অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সুন্দরভাবে এই অধ্যায়টি আয়ত্ত করে নেবে, আমি তোমাদেরকে হেল্প করব, তোমরা আয়ত্ত করে নেবে। আমরা সম্ভাবনা বলতে কি বুঝি? প্রথমে সম্ভাবনা, প্রবাবিলিটি। সম্ভাবনার ইংরেজি নাম হলো প্রবাবিলিটি। সম্ভাবনা, প্রবাবিলিটি, প্রবাবিলিটি এটা হলো ওই জিনিস, যেমন কোনো ঘটনা ঘটার বা না ঘটার অনিশ্চয়তা। কোনো ঘটনা ঘটার বা না ঘটার অনিশ্চয়তা যে গাণিতিক পরিমাপ, সেটাই হলো সম্ভাবনা। যেমন আমি একটা মুদ্রা, একটা কয়েন, বা বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের মধ্যে টস হচ্ছে, কয়েনটা নিক্ষেপ করলে হেড অথবা টেল দুইটা পিট আসার সম্ভাবনা আছে। তো হেড আসার, বাংলাদেশ কল করলো হেড, এটা আসার সম্ভাবনা কত? এই যে হেড ঘুরতেও পারে আবার নাও ঘুরতে পারে, হেড ঘুরতেও পারে নাও ঘুরতে পারে। এই ঘটা বা না ঘটা যে সম্ভাবনা, যে নিশ্চয়তা, সেটার যে গাণিতিক পরিমাপ, সেটা হলো সম্ভাবনা। যেমন বাংলাদেশের অধিনায়ক বলবো হেড, তাহলে হেড আসার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ হেড ইকুয়াল টু 0.5 বা হাফ, 50%, বা বলতে পারি 50%, অর্থাৎ আধা আধা সম্ভাবনা। অর্ধেক সম্ভাবনা আছে আসা, অর্ধেক সম্ভাবনা আছে না আসা। তো এইভাবে আমরা কিভাবে এটা 0.5 হলো, কিভাবে হাফ হলো বা 50% হলো, সেটা ধীরে ধীরে আমরা জানতে পারবো। এখনই আমার এটা না জানলে চলবে, শুধু আমি বুঝলাম যে একটা ঘটনা ঘটতে পারে নাও ঘটতে পারে, নিশ্চয়তা আছে, অনিশ্চয়তা দুটোই আছে। যে অনিশ্চয়তা কি বলবো, তাইলে সেই ক্ষেত্রে ঘটনাটা ঘটার যে অনিশ্চয়তার পরিমাণ, গাণিতিক পরিমাণ, সেটাই হলো সম্ভাবনা। এই সম্ভাবনা সম্পর্কে আমাদের এই সম্ভাবনা বুঝতে হলে আমাদের কিছু জিনিস, কিছু উপাদান বা কিছু এলিমেন্টস জানতে হবে। সেই উপাদানগুলো কি কি আমি একে একে সেগুলো আলোচনা করছি, এবং সেগুলো আমি বোর্ডে লিখে বুঝিয়ে দেবো, তোমরা সেগুলো বুঝে নেবে। তারপর তোমার সম্ভাবনাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের অধ্যায় হলো প্রথম অধ্যায় সম্ভাবনা। প্রথমে আমরা সম্ভাবনা বুঝতে হলে আমাদের যে জিনিসটা প্রথমে লাগবে সেটা হলো পরীক্ষণ, এক্সপেরিমেন্ট। পরীক্ষণ, এক নম্বরে আমি লিখলাম পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। পরীক্ষণটা কি জিনিস? একটি নির্দিষ্ট শর্তের অধীনে কোন একটি কাজ এক বা একাধিকবার করাকে পরীক্ষণ বলে। একটি নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ একাধিকবার করাকে পরীক্ষণ বলে। তাহলে কি দাঁড়ালো? নির্দিষ্ট শর্তের অধীনে একটা শর্ত থাকতে হবে। যেমন একটা কয়েন,
আমি টস করব, 5 টাকার একটা কয়েন টস করব। এখানে শর্তটা দেওয়া আছে কয়েনটা নিরপেক্ষ, মুদ্রাটা নিরপেক্ষ। তো এই নিরপেক্ষ মুদ্রাটা যদি আমি টস করি, একবার টস করলে সেটাও পরীক্ষা, আবার যদি আমি 5 বার টস করি সেটাও পরীক্ষা। একবার মিনিমাম একবার তো করবো এই কাজটা, সেটা একটা পরীক্ষা। আর আমি একবারের অধিক আমি 2 বার করতে পারি, যে 2 বারের মধ্যে কয়বার আসে দেখি, বা 5 বারের মধ্যে কয়বার আসে দেখি। হেড যদি হয় আমার কম, তাহলে 5 বারের হেড কয়বার আসে দেখি। এই ধরনের একটা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা করতে চাইলে আমি কাজটা একবারও করতে পারি, একের অধিকবারও করতে পারি, সেটাই হলো পরীক্ষা। 2 নম্বরে দৈর্ঘ্য পরীক্ষা। দৈর্ঘ্য পরীক্ষা হলো যদি কোনো পরীক্ষণে সম্ভাব্য ফলগুলি জানা থাকে কিন্তু কোনো নির্দিষ্ট পুনরাবৃত্ত কাজে একটিতে কি ফলাফল আসবে তা পূর্ব থেকে বলা সম্ভব না হয়, তবে ওই পরীক্ষণকে দৈর্ঘ্য পরীক্ষণ বলে। যদি কোনো পরীক্ষণের সম্ভাব্য ফলগুলি জানা থাকে, অর্থাৎ আমি একটা পরীক্ষণ করব যে পরীক্ষণের সম্ভাব্য কি ফল আসবে আমার জানা আছে। যেমন আমি একটা মুদ্রা নিক্ষেপ করবো একবার, সম্ভাব্য ফল কি কি আসবে? হেড এবং টেল, হেড অথবা টেল। হেড এবং টেল বলা যাবে না, হেড অথবা টেল। হেড আসলে টেল আসবে না, টেল আসলে হেড আসবে না, মিউচুয়ালি এক্সক্লুসিভ। যাক, এই সম্ভাব্য ফলগুলি আমার জানা আছে, বাট আমি একবার নিক্ষেপের করার আগে জানি না কোন ফলটি আসবে। এটি হলো দৈর্ঘ্য পরীক্ষণ, অর্থাৎ দৈর্ঘ্যভাবে ফলটি আসবে, হঠাৎ করে ফলটি আসবে, আমার পূর্ব সিদ্ধান্ত ছাড়াই ফলটি আসবে, আমার কোনো ইচ্ছা ছাড়াই ফলটি আসবে, আমার কোনো ইচ্ছা এর উপর কাজ করবে না, আমার কোনো প্রভাব এর উপর কাজ করবে না। এইভাবে যদি কোনো পরীক্ষণ চালনা করা হয় তবে সেটি বলা হবে দৈর্ঘ্য পরীক্ষণ। তাহলে দৈর্ঘ্য পরীক্ষণ আমরা বুঝলাম। 3 নম্বরে আছে চেষ্টা। চেষ্টা চেষ্টা কি? কোন পরীক্ষণে যদি কতগুলো পুনরাবৃত্ত কাজ থাকে, কোন পরীক্ষণে যদি কতগুলো পুনরাবৃত্ত কাজ থাকে, তবে ওগুলো প্রত্যেকটি কাজকে
কাজকে একটি চেষ্টা বা ট্রায়াল বলে। অর্থাৎ আমার একটা পরীক্ষা হলো, আমি একটা পয়েন্ট টস করবো 5 বার, প্রতিবার পয়েন্ট টসকে একের চেষ্টা করব। প্রথম পয়েন্ট টসিংটাও একটা চেষ্টা, দ্বিতীয় পয়েন্ট টসিংটাও একটা চেষ্টা, তৃতীয়টাও চেষ্টা, চতুর্থটাও চেষ্টা, পঞ্চমটাও চেষ্টা। এবার যদি আমি 20 বার পয়েন্ট টস করি তাহলে 20 বারের প্রত্যেকটা একটা চেষ্টা। আর পরীক্ষণ কি নিয়ে গঠিত? একটা ন্যূনতম একটা চেষ্টা নিয়ে গঠিত। পরীক্ষণে আমরা বলছি কোনো কাজ একবার বা একাধিকবার করা, তাহলে একবার করলে সেটা একটা চেষ্টাও বটে আবার পরীক্ষণও বটে, কিন্তু একাধিকবার হলে সেটা চেষ্টা লাগে না, সেটা একটা পরীক্ষা। চেষ্টা হতে হলে একবার কাজ করাকে বোঝাবে। উদাহরণস্বরূপ যেমন আমি একবার একটা পয়েন্টকে 5 বার নিক্ষেপ করলাম, প্রতিবার হলো একটা চেষ্টা। চার নাম্বার নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। কোন দৈর্ঘ্য পরীক্ষণের সম্ভাব্য ফলাফলের সকল ফলাফলের সেটকে নমুনা ক্ষেত্র বলে। কোন দৈর্ঘ্য পরীক্ষণের সম্ভাব্য সকল ফলাফলের সেটকে নমুনা ক্ষেত্র বলে। উদাহরণ, মনে করি আমি একটা নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করব, তাহলে সম্ভাব্য ফলাফল কি? নমুনা ক্ষেত্রকে এস বা ওমেগা দ্বারা সূচিত করা হয়। নমুনা ক্ষেত্রকে এস ইজ দ্য স্যাম্পল স্পেস। নমুনা ক্ষেত্র ইংরেজি হলো স্যাম্পল স্পেস। নমুনা মানে স্যাম্পল, ক্ষেত্র মানে স্পেস। নমুনা ক্ষেত্র মানে স্যাম্পল স্পেস। কোন দৈর্ঘ্য পরীক্ষণের সম্ভাব্য সকল ফলাফলের সেটকে নমুনা ক্ষেত্র বলে। নমুনা ক্ষেত্রকে এস বা সিগমা দ্বারা সূচিত করা, এস বা ওমেগা দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ একটা নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ যদি পরীক্ষণ হয়, দৈর্ঘ্য পরীক্ষণ হয়, তবে সেখানে নমুনা ক্ষেত্র এস কে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু এইচ টি। কিভাবে? কারণ এখানে আমার একবার নিক্ষেপে সম্ভবত দুটি ফলাফল আসতে পারে, এইচ এবং টি। দুটা এইচ আসতে পারে, টিও আসতে পারে। তো দুটাকে একসাথে করে সম্ভবত সকল ফলাফলের সেটকে নমুনা ক্ষেত্র বলে। এই দুটাকে একসাথে করে আমরা যখন সেট আকারে লিখব তখন সেটাই হবে নমুনা ক্ষেত্র। আর একটা উদাহরণ দিই, দুইটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ পরীক্ষা বা একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ পরীক্ষা, একই কথা। দুইটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ পরীক্ষা অথবা একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ পরীক্ষা, একই কথা। যদি করি আমরা তাহলে নমুনা ক্ষেত্র এস হবে এইচ 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 টি টি এইচ টি টি। এইচ এইচ প্রথম, অর্থাৎ যদি একবার নিক্ষেপ করি আমরা দুটো মুদ্রাকে কি কি ফলাফল করতে পারে? এইচএস, দুটোতেই এইচএস, দুটোতেই এইচ আসতে পারে, এইচএস।
প্রথমটাতে h, দ্বিতীয়টাতে t, প্রথমটাতে t, দ্বিতীয়টাতে h, অথবা প্রথমটাতে t, দ্বিতীয়টাতে t, এইভাবে ফর্মুলা আসতে পারে। তাহলে আমরা সবগুলো মিলে একসাথে বললাম নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। আচ্ছা, এরপরে আমরা যাই নমুনা বিন্দু। স্যাম্পল পয়েন্ট, নমুনা বিন্দু যে হলো স্যাম্পল পয়েন্ট। খুব সহজ সংজ্ঞা। নমুনা ক্ষেত্রে প্রত্যেকটি উপাদানকে এক একটি নমুনা বিন্দু বলে। উদাহরণ, একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষা। একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষায় আমার নমুনা ক্ষেত্র হবে s = 1 2 3 4 5 6, একবার নিক্ষেপ পরীক্ষা। অর্থাৎ একটা ছক্কাকে আমি যদি নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করি তাহলে ওটা সম্ভাব্য ফলাফল হবে 1 2 3 4 5। কেন? কারণ 1ও আসতে পারে, অথবা 2 আসতে পারে, অথবা 3 আসতে পারে, এভাবে 6 পর্যন্ত যে কোনো মুখ বা যে কোনো পিঠ আসতে পারে। সেক্ষেত্রে আমরা নমুনা ক্ষেত্রে s = 1 2 3 4 5 6। এখন এই প্রত্যেকটি 1 একটি নমুনা বিন্দু, 2 একটি নমুনা বিন্দু, 3 একটি নমুনা বিন্দু, এইভাবে 6 একটি নমুনা বিন্দু। অর্থাৎ প্রত্যেকটি এক একটি নমুনা বিন্দু। আবার যদি আমি দুইটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করি সেক্ষেত্রে আমার নমুনা ক্ষেত্র হবে s = h h t t a t t। কিভাবে এটা আমি পরে শিখব। আপাতত আমরা জেনে নিই এই নমুনা ক্ষেত্র। এখন দুইটা নিক্ষেপ পরীক্ষা h s t t s t কিভাবে সেটা আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তবে একটু বলে রাখি যে দুইটা, আমি এটা আগেও বলেছি যে দুইটা কয়েলই h আসতে পারে, দুইটা কয়েলে একটা কয়েলে h একটা কয়েলে t, আবার একটা কয়েলে t একটা কয়েলে h, আবার দুটো কয়েলে t, এটা হলো বলবো। তাই এখানে h একটি নমুনা বিন্দু, শুধু h না, এই কমার আগে যে জিনিসটা আছে h h, এই h এর দুইটা মিলে একটা নমুনা বিন্দু, h t একটা নমুনা বিন্দু, t h একটা নমুনা বিন্দু, t t একটা নমুনা বিন্দু। কেন না এই নমুনা ক্ষেত্রে h s একটা এলিমেন্ট, এই সেটের মধ্যে h s একটা উপাদান বা এলিমেন্ট, h t একটা উপাদান বা এলিমেন্ট, t s একটা উপাদান বা এলিমেন্ট, t t একটা উপাদান বা এলিমেন্ট। সেই ক্ষেত্রে h s একটা নমুনা বিন্দু, h t একটা নমুনা বিন্দু, t s একটা নমুনা বিন্দু এবং t t একটি নমুনা বিন্দু। ছয় নাম্বার, ঘটনা বা ইভেন্ট। ঘটনাটি কি হলো? ইভেন্ট। ইভেন্ট কি? কোন নমুনার ক্ষেত্রে যে কোনো উপস্থিতি হলো একটি ঘটনা। কোন নমুনার ক্ষেত্রে যে কোনো উপসেট, কোন নমুনার ক্ষেত্রে যে কোনো উপসেটকে ঘটনা বলে। অন্য ভাষায় আমরা বলতে পারি আবার এক বা
একাধিক নমুনা বিন্দু দ্বারা গঠিত সেটটিও ঘটনা বলে। উদাহরণ, কোন নমুনা ক্ষেত্রে যে কোনো উপসেটকে ঘটনা বলে। একটা নমুনা ক্ষেত্র লিখি S = HT। এখন এই একটি ঘটনা, ঘটনাকে সাধারণত A B C ইত্যাদি দ্বারা সূচিত করা হয়। তাইলে মনে করি S = HT একটি নমুনা, S = HT একটি নমুনা ক্ষেত্র। তাহলে এখানে আমরা বলছি এটা যে কোনো উপসেট, এটা যে কোনো উপসেট একটা ঘটনা। তাহলে উপসেট কি হতে পারে? আমরা A কে যদি একটা ঘটনা ধরি তাহলে এর সমান আমরা লিখতে পারি শুধু H, B একটা ঘটনা হলে এর সমান লিখতে পারি শুধু T, C একটা ঘটনা হলে এর সমান লিখতে পারি নাল সেট, ফাঁকা সেট বা A। এখন সেট, ফাঁকা সেট, নাল সেট এগুলো সম্বন্ধে তোমাদের আগে থেকে একটু ধারণা আছে। তোমরা যখন নবম দশম শ্রেণীতে পড়েছো সেট সম্পর্কে পড়েছো, তো আমি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তারপর আমি বুঝিয়ে দিই যে ফাঁকা সেট কাকে বলে? যে সেটের মধ্যে কোনো উপাদান থাকে না, যে সেটের মধ্যে কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। এখানে এই যে সেকেন্ড প্যাকেট দুটো দিয়ে মাঝখানে কোনো উপাদান নেই, এটা হলো ফাঁকা সেট। অথবা এটাকে এইভাবে নাল সেট বা ফাঁকা সেট উল্লেখ করা যায়। তাহলে এখানে তিনটা ঘটনা আমরা লিখলাম, H দিয়ে একটা ঘটনা, T দিয়ে একটা ঘটনা এবং ফাঁকা সেট দিয়ে একটা ঘটনা। আবার এমন হতে পারে যেমন S = 1 2 3 4 5 6, এটা কি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র। একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র হলো S = 1 2 3 4 5 6। এখন এখান থেকে আমি কয়েকটা ঘটনা নির্ণয় করব। যেমন A একটা ঘটনা, A সমান ছক্কায় বা ছক্কা জোড়ব সমান লিখতে পারি 2 4 6, এটা একটা ঘটনা। B সমান ছক্কা বিজোড় মুখ সমান 1 3 5। সেই সমান আমরা এগুলো আমরা অনেক ঘটনা লিখতে পারি। শুধু 1 দিয়ে একটা ঘটনা, শুধু 2 দিয়ে একটা ঘটনা, শুধু 3 দিয়ে একটা ঘটনা, এইভাবে আমরা বলতে পারি। বা আমরা 1 দিয়ে একটা ঘটনা, 3 4 দিয়ে একটা ঘটনা, 5 6 দিয়ে একটা ঘটনা, অথবা 1 6 দিয়ে একটা ঘটনা, 2 5 দিয়ে একটা ঘটনা, 3 4 দিয়ে একটা ঘটনা, অর্থাৎ অসংখ্য ঘটনা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। আমাদের যেটা লাগবে সেটাই আমরা নির্ণয় করতে পারি। তাহলে আরেকটা ঘটনা বলি, যেমন C = ছক্কা 7 মুখ। ইন্টারেস্টিং ব্যাপার, ছক্কা তো 7 মুখ নেই, তাহলে আমি ছক্কা 7 মুখ পাবো কই? হ্যাঁ, এটা সমান আমরা লিখব ফাঁকা সেট। এটা সমান আমরা লিখব ফাঁকা সেট। কেননা ছক্কা 7 মুখ বাস্তবে নেই, বাস্তবে ছক্কা 7 মুখ নেই, তাহলে আমরা এটা সমান ফাঁকা সেট। এটাও একটা ঘটনা, এটা হলো অসম্ভব ঘটনা, এটা হলো অসম্ভব ঘটনা। আবার সবগুলো নমুনা বিন্দুতে একটা ঘটনা আমরা উল্লেখ করতে পারি। সবগুলো নমুনা বিন্দুতে যেমন লিখতে পারে আমরা C পর্যন্ত লিখেছি এবং D সমান ছক্কা যে কোনো মুখ সমান কি লিখতে পারি? 1 আসতে পারে, যে কোনো মুখ বলেছে আমি 1 আসতে পারে,
ঘটনাটা ঘটবে, 2 আসলে ঘটনাটা ঘটবে, 3 আসলে ঘটনাটা ঘটবে, 4 আসলে ঘটনাটা ঘটবে, 5 আসলে ঘটনাটা ঘটবে, 6 আসলে ঘটনাটা ঘটবে। আমরা বলছি ছক্কা যে কোনো ছক্কা যে কোনো মধ্যে এখন আমি ছক্কাটাকে নিক্ষেপ করলাম, 1 আসলেও আমার চলবে, 2 আসলেও চলবে, 3 আসলেও চলবে, 4 আসলেও চলবে, 5 আসলেও চলবে, 6 আসলেও চলবে। তার মানে সবগুলাই আমার ঘটনার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য বি সব ঘটনা হবে ছক্কা যে কোনো মানে বি গুলো 1 2 3 4 5 6 এটাও একটা নমুনা ক্ষেত্রের একটা সেট, উপসেট, এটা একটা উপসেট, সেই নমুনা ক্ষেত্রটাই নমুনা ক্ষেত্রের একটা উপসেট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো নিশ্চিত ঘটনা। যে নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা আমি আবার বলবো। তো এখন এইভাবে আমরা যে কোনো ঘটনা লিখতে পারি। তাহলে ঘটনা গেল। এখন ঘটনার মধ্যে 7 নম্বর হলো মৌলিক ঘটনা। সরি, মৌলিক ঘটনা না, এগুলো বলবো আমরা সরল ঘটনা। সরল সরল ঘটনা একটি মাত্র নমুনা বিন্দু দিয়ে যে ঘটনা সংঘটিত হয় তাকে সরল ঘটনা বলে। উদাহরণ, একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্র হলো s = 1 2 3 4 5 6। এখন সরল ঘটনা কি হবে? আমি বললাম যে এমন একটি ঘটনা যে a = ছক্কা 6 মুখ। অর্থাৎ আমি গেমের খেলার এমন একটা পর্যায়ে আছি যে আমার একটা ছক্কা হলেই চলবে, তাহলে আমার জন্য সেই ঘটনাটা হলো সরল ঘটনা। কারণ এখানে অনুকূলের নমুনা বিন্দু হলো only 6, এই ঘটনার অনুকূলের নমুনা বিন্দু only 6, তাহলে 6 দিয়ে যে ঘটনা সেটা হলো একটা সরল ঘটনা। আবার কেউ বলতে পারে তার খেলা এমন পজিশনে আছে, সে বলতে পারে যে আমার 1 হলে চলবে, তাহলে সেই ক্ষেত্রে ঘটনা b = আমরা লিখতে পারি 1। কেউ বললো জোড় সংখ্যা হলে চলবে, জোড় যে কোনো মুখ হলে খেলাটা এমন পজিশনে আসছে না, সে বলছে আমার একটা জোড় সংখ্যা উঠলে চলবে, তো সেই ক্ষেত্রে c = ঘটনাটা হবে 2 4 6। কিন্তু এই 2 4 6টা তখন আর সরল ঘটনা নয়, এটা তখন যৌগিক ঘটনা। তাহলে যৌগিক ঘটনার সংখ্যাটা হলো একাধিক নমুনা বিন্দু দিয়ে গঠিত ঘটনাকে যৌগিক ঘটনা। সরল ঘটনা পরে আসছে যৌগিক ঘটনা। একটি মাত্র, এখানে একটির পরিবর্তে হবে একাধিক। একাধিক নমুনা বিন্দু দিয়ে যে ঘটনা সংঘটিত হয় তাকে যৌগিক ঘটনা বলে। উদাহরণ s = 1 2 3 4 5 6, তাইলে আমরা যৌগিক ঘটনা এইভাবে পাইতে পারি a = ছক্কা জোড় মুখ সমান 2 4। এটা হলো যৌগিক ঘটনা, কারণ এখানে একাধিক নমুনা বিন্দু ঘটনাতে আছে, এটা হলো যৌগিক ঘটনা। এখন নিশ্চিত ঘটনা কাকে বলে? আর নিশ্চিত ঘটনা শিওর ইভেন্ট, ঘটনা কি জন্য ইভেন্ট, শিওর ইভেন্ট। নিশ্চিত ঘটনা হলো যে ঘটনা অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা
বা নমুনা বিন্দুগুলি নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সমান যে ঘটনার অনুকূলে নমুনা বিন্দুগুলি নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সমান তাকে নিশ্চিত ঘটনা বলে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? এমন একটি ঘটনা ঘটবে যে ঘটনার সমস্ত উপাদানগুলোকে একত্র করলে নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর উপাদানের সমান হবে। যেমন উদাহরণটা করি, যেমন S = একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করে গেলে নমুনা ক্ষেত্র হলো S = 1 2 3 4 5 6। এখন এমন একটা ঘটনা আমরা চিন্তা করলাম যে ছক্কা যে কোনো মোট, এই ঘটনা আমরা চিন্তা করি। তাহলে কি দাঁড়ালো? ছক্কা যে কোনো মোট, তাহলে আমরা খুব সহজে লিখতে পারি, আমি খেলার এমন একটা পজিশনে আছি, আমি ছক্কাটা নিক্ষেপ করার আগে বলতেছি যে ছক্কার একটা যে কোনো একটা হলেই আমার চলে। তাহলে আমি নিক্ষেপ করার পরে যেটাই আসবে সেটাই আমার হয়ে যাবে, কাজ হবে। তাহলে সেই ক্ষেত্রে ঘটনা এর অনুকূলে নমুনা বিন্দু কয়টি হবে? 6টি। 1 2 3 4 5 6। কেননা 1 হলেও আমার চলে, এটা আমার অনুকূলে নমুনা বিন্দু। 2 হলেও আমার চলে, এটাও আমার ঘটনার অনুকূলে নমুনা বিন্দু। 3 হলেও আমার চলে, এটাও ঘটনার অনুকূলে নমুনা বিন্দু। 6 হলেও চলে, এটাও আমার ঘটনার অনুকূলে নমুনা বিন্দু। এই জাতীয় ঘটনা এখন দেখা যাক এর নমুনা বিন্দুগুলি নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সাথে মিলে গেছে সমান। নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু অর্থাৎ S = A বা A = A, যেভাবে আমরা লিখি কোনো সমস্যা নেই। অর্থাৎ নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু এবং ঘটনা এর মোট নমুনা বিন্দু এক সমান। এই ক্ষেত্রে এই ঘটনাকে বলা হবে নিশ্চিত ঘটনা। আর অনিশ্চিত ঘটনা কি? যদি অনিশ্চিত ঘটনা, যদি কোনো ঘটনা অনুকূলে কমপক্ষে একটি নমুনা বিন্দু থাকে এবং সেটা কমপক্ষে একটি নমুনা বিন্দু থাকে এবং নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সমান নয়, তবে তাকে অনিশ্চিত ঘটনা বলে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই কথাটা যে আমার নমুনা বিন্দু ফাঁকা সেট না, ফাঁকা সেট হলে সেটা অসম্ভব ঘটনা। ফাঁকা সেট যদি হয় সেটা হবে অসম্ভব ঘটনা, কিন্তু ফাঁকা সেট নয়। আবার একটা হলেও উপাদান আছে, আবার এমনও নয় যে নমুনা ক্ষেত্রে সবগুলো নমুনা বিন্দু আছে। অর্থাৎ ফাঁকা সেট এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু এই দুটো অবস্থার ভিতরে যদি কোনো অবস্থা হয়, অর্থাৎ নমুনা ক্ষেত্রে আমার মোট একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্রে উপাদান মোট নমুনা বিন্দু আছে 6টি, 1 2 3 4 5 6। এখন আমি যদি 6টি নিয়ে নিই তাহলে হবে নিশ্চিত ঘটনা, 6টি থেকে যদি কম হয় তাহলে হবে অনিশ্চিত ঘটনা, আবার ফাঁকা সেট হলে সেটা হবে অসম্ভব ঘটনা।
অর্থাৎ এক বা একের অধিক নমুনা বিন্দু নিয়ে যদি আমি একটা ঘটনা ঘটাই, তাহলে সেই ক্ষেত্রে যদি নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুগুলি ঘটনা এর অনুকূলে নমুনা বিন্দুগুলি নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সমান না হয়, তাহলে তাকে বলা হবে অনিশ্চিত ঘটনা। অর্থাৎ অসম্ভব ঘটনা এবং নিশ্চিত ঘটনা এই দুটোর ভিতরে মধ্যে যে ঘটনাটা থাকে সেটি হলো অনিশ্চিত ঘটনা। 10 নম্বরে অসম্ভব ঘটনা, ইম্পসিবল ইভেন্ট। অনিশ্চিত ঘটনা আনসার্টেন ইভেন্ট, নিশ্চিত ঘটনা সার্টেন ইভেন্ট বা শিওর ইভেন্ট। অনিশ্চিত ঘটনা আনসার্টেন ইভেন্ট, অসম্ভব ঘটনা ইম্পসিবল ইভেন্ট। অসম্ভব ঘটনা যদি কোনো ঘটনা এমন হয় যে এমন হয় যে উহা অনুকূলে কোনো নমুনা বিন্দু না থাকে, তবে সেই ঘটনাকে অসম্ভব ঘটনা বলে। উদাহরণ ধরি একটা নিরঙ্কুশ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় নমুনা বিন্দু s equal to 1 2 3 4 5 6। এই ক্ষেত্রে আমি এমন একটা ঘটনা নিলাম a equal to ছক্কা 7 বা 8 বা একটা অবাস্তব কিছু বললাম 8, তাহলে এটা হবে ফাঁকা আছে, ভিতরে কোনো নমুনা বিন্দু নাই। এই জাতীয় ঘটনাগুলোকে বলা হয় অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনার সম্ভাবনা 0 হয়, নিশ্চিত ঘটনার সম্ভাবনা 1 হয়, আর অনিশ্চিত ঘটনার সম্ভাবনা 0 থেকে 1 এর মাঝে যে কোনো ফ্র্যাকশন মান হয়। আবার বলছি, অসম্ভব ঘটনার সম্ভাবনা যদি a একটা অসম্ভব ঘটনা হয়, ব্যাপারটা এরকম যদি একটি অসম্ভব ঘটনা হয়, তবে P A equal to 0। আবার যদি A একটি নিশ্চিত ঘটনা হয়, তবে P A equal to 1। আবার যদি A একটি অনিশ্চিত ঘটনা হয়, তবে P A equal to 0 P A 1। তবে 0 থেকে 1 এর মধ্যে P A মান অবস্থা, P A মান অবস্থা। P তে প্রবাবিলিটি, P হলো প্রবাবিলিটি, A হলো ঘটনা। ঘটনা A এর সম্ভাবনা P A দ্বারা আমরা সূচিত করেছি। তাহলে P A greater than 0 or less than 1, এটা হলো অনিশ্চিত ঘটনা। এবার আমরা আলোচনা করব বর্জনশীল ঘটনা ও অবর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা হলো যে দুটি ঘটনা যদি এমন হয়, একাধিক ঘটনা। বর্জনশীল হইতে হলে একটা ঘটনা দিয়ে বর্জনশীলকে সংজ্ঞায়িত করা যাবে না, একাধিক ঘটনা লাগবে, একাধিক ঘটনা লাগবে, তাই একটা অপরটাকে বর্জন করবে। বর্জনশীল ঘটনা হলো যদি একাধিক ঘটনা
এমন হয় যে উহাদের একটি ঘটলে অন্যগুলি উহাদের একটি ঘটলে অন্যগুলি ঘটে না, তবে তাদেরকে পরস্পর বর্ধনশীল ঘটনা বলে। উদাহরণ, একটা নিরপেক্ষ সংখ্যা একবার নিক্ষেপ করলাম, নমুনা ক্ষেত্রে is equal to h, ঠিক, ঘটনা a সমান হেড আসা h, ঘটনা b সমান টেল আসা t। এই ক্ষেত্রে a ও b পরস্পর বর্ধনশীল, কারণ বর্ধনশীল ঘটনার ক্ষেত্রে আমরা একটা শর্ত মনে রাখবো, a intersection b equal to null set। a intersection b equal to null, intersection মানে কি, a ও b এর মধ্যে কোনো কমন উপাদান নাই। a intersection b মানে a ও b এর মধ্যে কমন উপাদান কি আছে, কিচ্ছু নাই, ফাঁকা সেট, ফাঁকা সেট সমান নাল সেট। a ও b এর মধ্যে কোনো কমন উপাদান নেই, তাহলে এই জাতীয় ঘটনাগুলো বলা হবে পরস্পর বর্ধনশীল ঘটনা। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, s equal to একটা নিরপেক্ষ সংখ্যা একবার নিক্ষেপ পরীক্ষায় s equal to 1 2 3 4 5 6। এখন একটা ঘটনা বললাম জোড় মুখ, তাহলে কি কি আসবে, 2 4 6, এই 2 4 6 হলো ঘটনাটার অনুকূলের নমুনা বিন্দু। তাইলে দুই চার ছয় হলো ঘটনার অনুকূলে নমুনা বিন্দু। এখন আবার বি একটা ঘটনা নিলাম বিজোড় মুখ, তাইলে কি দাঁড়ালো 1 3 5 1 3 5। এখন আমরা দেখি a intersection b equal to কি হয়, a intersection b equal to obviously null set, কেননা এতে যে উপাদানগুলো আছে b তে সেই উপাদানগুলো নেই, তাহলে null set সমান, তাহলে প্রমাণিত a ও b পরস্পর বর্ধনশীল ঘটনা। তাহলে a ও b পরস্পর বর্ধনশীল ঘটনা, a ও b পরস্পর বর্ধনশীল অবর্ধনশীল ঘটনা। বর্ধনশীল ঘটনাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি পরস্পর, মিউচুয়ালি বাংলা হলো পরস্পর, মিউচুয়ালি এক্সক্লুসিভ পরস্পর বর্ধনশীল ইভেন্ট মানে হলো ঘটনা। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট পরস্পর বর্ধনশীল ঘটনা, আর অবর্ধনশীলটা হলো নন এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি নন এক্সক্লুসিভ হলো অবর্ধনশীল ঘটনা। অবর্ধনশীল ঘটনা হলো যদি একাধিক ঘটনা এমন হয় যে উহাদের মধ্যে সাধারণ নমুনা বিন্দু আছে, তবে ঘটনাগুলোকে
পরস্পর অবর্তনশীল ঘটনা বলে। উদাহরণ, অবর্তনশীল ঘটনার ক্ষেত্রে কি হবে? A intersection B equal to is not equal to null set. A intersection B is not equal to null set. Null set হবে না, এদের মধ্যে কোনো না কোনো সাধারণ নোংরা বিন্দু থাকবে। আচ্ছা, পর্যায়শীল ঘটনার ক্ষেত্রে বলেছি একটা ঘটনা ঘটলে অন্যটা ঘটে না, কিন্তু অপর্যায়শীল ঘটনার ক্ষেত্রে তার বিপরীত, একটা ঘটলে অন্যটাও ঘটবে। উদাহরণ, একটা নিরপেক্ষ ছক্কায় একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্র S equal to 1 2 3 4 5 6 এই একটি ঘটনা জোড় ছক্কা জোড় সমান 2 4 B একটি ঘটনা 3 দ্বারা বিভাজ্য মুখ সমান 3 6 3 দ্বারা বিভাজ্য মুখ এখানে 1 না 2 না 3 3 দ্বারা বিভাজ্য 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে দ্বিতীয় ঘটনাটা হলো 3 6 3 দ্বারা বিভাজ্য মুখ মানে 3 6। এখন আমরা A intersection B যদি করি তাহলে কি দাঁড়ায়? 2 4 6 3 6 তাহলে 6 কমন কি আছে? 6। তাহলে এখন আমরা সহজে করতে পারি, যেহেতু ফাঁকা শেষ না হয়ে একটা 6 এটা নোংরা বিন্দু এসেছে, তাহলে আমরা বলতে পারি, খুব সহজে বলতে পারি এটা অবর্জনশীল ঘটনা, অর্থাৎ A ঘটলে B ও ঘটবে, B ঘটলে A ও ঘটবে। আর বর্জনশীল ছিল A ঘটলে B ঘটবে না বা B ঘটলে A ঘটবে না, আর অবর্জনশীল হলো A ঘটলে B ও ঘটবে, B ঘটলে A ও ঘটবে, কারণ এখানে কমন নমুনা বিন্দু আমরা পেয়ে গেছি 6। আর একটা সংখ্যা আলোচনা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। পরিপূরক ঘটনা, পরিপূরক একে বলে কমপ্লিমেন্টারি ইভেন্ট। পরিপূরক ঘটনার ইংরেজি হলো কমপ্লিমেন্টারি ইভেন্ট। যদি দুই বা একাধিক বললে দুই বা ততোধিককে বোঝায়। আমি আগে শব্দগুলোতে একাধিক পেয়েছি, একের অধিক সেটাও ঠিক আছে, আবার দুই বা ততোধিক সেটাও ঠিক আছে। দুই বা যদি কোন নমুনা ক্ষেত্রে কিছু উপাদান নিয়ে একটি ঘটনা এবং অবশিষ্ট উপাদান নিয়ে আরেকটি ঘটনা এমন হয় যে A ইউনিয়ন A বার সমান S, তাহলে ঘটনাদ্বয়কে পরিপূরক সেট বলে। তাহলে কি দাঁড়ালো? আমরা এস একটা নমুনা ক্ষেত্র 2 3 4 5 6, আমি জোড় মুখ দিলাম একটি ঘটনা
2 4 6 অবশিষ্ট কি থাকে 3 5 1 3 5 অবশিষ্ট এখানে কিন্তু বিজোড়মুখ বলছি না বিজোড়মুখ বলছি আমরা বলছি জোড়মুখ নিয়ে একটা ঘটনা হলো অবশিষ্টগুলো নিয়ে আরেকটা ঘটনা অথবা আমরা আরেকটু মডিফাই করি এভাবে না বলে যে 1 2 1 3 4 1 3 4 নিয়ে একটি ঘটনা অবশিষ্টগুলো নিয়ে আরেকটি ঘটনা সমান 2 5 6 তাহলে অবশিষ্টগুলো নিয়ে লিখতে আমরা এর উপরে একটা বার দেই এটাকে এ বার করতে হয় বা আমরা এভাবে লিখতে পারি এর উপরে একটা সি কমপ্লিমেন্টারি তাই এইভাবে অবশিষ্টগুলো নিয়ে এখন আমরা দেখব এ ইউনিয়ন এ বার সমান কত হবে 1 2 3 4 5 6 ইকুয়াল টু এস অর্থাৎ নমুনা ক্ষেত্রে সমান এই যদি অবস্থা হয় তাহলে এ এবং এ বার হলো পরিপূরক ঘটনা পরিপূরক ঘটনা অবশ্যই পরস্পর বর্জনশীল অবশ্যই পরস্পর বর্জনশীল এই হলো আজকে আমাদের আলোচনা আমরা সম্ভাবনা আজকে এই সম্ভাবনা বোঝার আগে এই উপাদানগুলো আমাদের বুঝতে হয় এই জন্য আমরা এটা বুঝেছি তো তোমরা ভালো করে এই বিষয়গুলো আত্মস্থ করবে যে কোনো বোর্ড শিক্ষিত বই থেকে পড়লে চলবে আর আমার নামটা বোধহয় তোমরা জানো তারপর আবার বলছি আমার নাম মোহাম্মদ শামী বেগম আমি পরিশোধনের শিক্ষক তো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এই পড়াগুলো পড়বে এরপর আমরা এই সম্ভাবনা চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের জন্য গুরুত্বপূর্ণ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং লেখাপড়ার অঙ্গনেও গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমরা এটা ভালো করে পড়বে এরপর আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউশন করব অর্থাৎ এরপর পরবর্তী বিষয়গুলো আলোচনা করব আর একটা বিষয় কোভিড পরিস্থিতি খুব ভয়াবহ দেশে খুব ভয়াবহ আমি মার্কস করে থাকি ডাবল মার্কস দুইটা মার্কস করি দুইটা মার্কস কেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল দুইটা মার্কস আরো বেশি সুরক্ষা দেয় তো সম্ভব যদি সম্ভব হয় তোমরা দুইটা মার্কস একসাথে ইউজ করবে আমি দেখছি দুইটা মার্কস পড়লে কোনো খারাপ লাগে না বরং আরো ভালো লাগে যে দুইটা মার্কস সুন্দরভাবে মুখটাকে চেপে ধরে যে ভালো লাগে যে দুইটা মার্কস পড়লে আরো বেশি নিরাপদ থাকা যায় তোমরা দুইটা মার্কস পড়ার চেষ্টা করবে আর ঘন ঘন সাবান দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে চোখে নাকে মুখে হাত দেওয়ার আগে অবশ্যই হাতটা পরিষ্কার করে নিতে হবে স্যানিটাইজার অথবা সাবান দিয়ে আর নিরাপদ দূরত্ব বজায় রাখবে এই কথাটা বারবার বলি কেন আসলে আমরা ভুলে যাই আমাদের ভুল হয়ে যায় মাঝে মাঝে আমরা ভুল করে দিই এই ভুল করা যাবে না কোভিডের এই অবস্থা থেকে মোকাবিলা করতে আর আমি সবকিছু যেটা বিশ্বাস করি সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই বিষয়গুলো এসেছে তো সৃষ্টিকর্তাদের কাছে এমন প্রার্থনা করবো যেন আমরা সবাই ভালো থাকতে পারি এইগুলো আমি আমার কাছে ধন্যবাদ আল্লাহ হাফেজ এটা কি নড়ে গেছিল নাকি নিচে পুরো লেখা আসে না নিচে নড়ে গেছিল